মত যারা পোষণ করতেন কিংবা সরকারের জন্য ন্যূনতম অস্বস্তির কারণ যারা হতেন তাদেরকেই গুম করা হতো। গুম এমন একটি অপরাধ যেটি আমি একজন মানবাধিকার কর্মী, একজন আইনজীবী, একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে মনে করি এটি হত্যার চেয়েও বড় অপরাধ। আমি যেই বাড়িটিতে থাকি সেই বাড়িতে আমার 6 তলায় একজন ভদ্রলোক তিনি গুম হয়ে গিয়েছিলেন। তার অপরাধ ছিল তিনি বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি গুম হয়েছেন আজকে প্রায় 12 বছর। তার কোনো হদিস এখন পর্যন্ত তার পরিবার পায়নি এবং যেহেতু আমরা একই অ্যাপার্টমেন্টে থাকি আমি খুব কাছে থেকে সেই পরিবারটির দুর্দশা নিজের চোখে দেখেছি। ভদ্রলোকের ব্যবসা ছিল, তার সমস্ত যারা পার্টনার ছিলেন তারা বিট্রে করেন এবং ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা নিয়ে ভদ্রমহিলাকে অকুল পাথারে পড়তে হয়, সাগরের মধ্যে পড়তে হয় এবং তার ব্যাংক অ্যাকাউন্ট তিনি অপারেট করতে পারছিলেন না বিকজ ভদ্রলোক মৃত না জীবিত সেটাই তো জানা যাচ্ছে না। তিনি জমি জমা সয় সম্পত্তি যা আছে তার কোনোটাই বিক্রি করতে পারছেন না বিকজ ভদ্রলোকের জীবিত না মৃত এটা উনি দেখাতে পারছেন না। সো এই যে তাদের ভয়াবহ দিন বছরের পর বছর, একদিন দুই দিন না ভাই, এটা বছরের পর বছর। আমার দলের অনেকে এবং সেই সঙ্গে শুধু তো দল না, ভিন্ন মত যারা পোষণ করতেন কিংবা সরকারের জন্য ন্যূনতম অস্বস্তির কারণ যারা হতেন তাদেরকেই গুম করা হতো। এবং আজকে স্কাই নিউজ একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টটি যদি আপনি দেখেন, ইংরেজিতে রিপোর্টটি করা, সেখানে বলা হচ্ছে বুড়িগঙ্গায় যাদেরকে গুম করা হয়েছে তাদের অনেককে পেট চিরে সেই পেটের মধ্যে সিমেন্ট ভরে, ইট ভরে, বালু ভরে দেহটাকে ভারী করে ডুবিয়ে দেওয়া হতো সো দ্যাট বুড়িগঙ্গার ওপরে আর সেই মৃতদেহ কোনোদিন ভেসে উঠতো না। আজকে যেই 1700 অভিযোগ নিয়ে আমরা আলাপ করছি, 1700+, হ্যাঁ, তার মধ্যে 1000টা মাত্র যাচাই বাছাই করা হয়েছে, বাকি 750-র ব্যাপারে এখনো আমরা কিছু জানি না। এর মধ্যে যেই কয়েকজনের কথা তারা দীর্ঘ তালিকা দিয়েছে, 300-350-র মতো, তারা মৃত ধরে নিয়ে এগোতে হচ্ছে বিকজ তাদের ব্যাপারে কিছুই জানা যায়নি। সো এই মানুষগুলা কিন্তু এক একটা সংখ্যা আমাদের জন্য, আমার জন্য 350, আপনার জন্য 350, কিন্তু এটা তো এক একটা পরিবারের গল্প, তাই না? যেই ছোট্ট শিশু হয়তো তার বাবাকে চিনতেও পারেনি, 1 বছর বা 2 বছর বয়স ছিল তার বাবা যখন গুম হয়ে গেছে, সে এখন বড় হয়েছে, সেও অপেক্ষা করে পরিবারের আর সকল সদস্যের মতো, সেও দরজায় বেল বাজলে তাড়াতাড়ি দেখে যে হতেও তো পারে তার বাবা। সেখানে মায়ের ডাকের যিনি সংগঠক সঞ্জিদা, তিনিও কথা বলতে বলতে বলছিলেন যে তার বৃদ্ধা মা এখনো অপেক্ষা করেন যে তার ছেলে ফিরে আসবে। সো এই কথাগুলো না আমাদের কাছে শুনতে শুনতে গত 12 বছর 14 বছর ধরে শুনছি তো আমরা, আমাদের কাছে কথাগুলো খুব সহজ হয়ে গেছে, কিন্তু নাজমুল ভাই কথাগুলো সহজ নয়, কথাগুলো অনেক ভারী।